আসসালামু আলাইকুম। আমার পাঠঘরের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছে আমি ওসমান, নন ক্যাডার 36তম BCS, এবং আমার সাথে আজকে আছেন মিস্টার আবির। তো মিস্টার আবিরের সাথে আপনাদের পরিচয় আছে। তো আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো যে আমরা বিভিন্ন সময় আপনারা বিভিন্ন জন আমাদেরকে বিভিন্ন প্রশ্ন করছেন এই নিবন্ধন লিখিত সম্পর্কিত। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর বা আপনাদের যে জানার বিষয়গুলো আছে সেই জানার বিষয়গুলো আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো মোদ্দা কথা, এই ভিডিওটা হচ্ছে আপনাদের অনুরোধেই। তো আমরা শুরু করে ফেলি। তো মিস্টার আবির, তো একজন এনটিআরসি নিবন্ধন পরীক্ষার্থী যখন পরীক্ষা দেবেন, এ যে শিক্ষার্থীর জায়গা থেকে আপনার মনে কি কি প্রশ্ন আসতে পারে? তো আপনি আমাদের আমাদের অনলাইনে যারা আছেন তাদের প্রশ্নগুলো তো আপনি দেখছেনই, তো তাদের প্রশ্নগুলোর সাথে আপনার প্রশ্নগুলো মিলবে। তো আপনি সেই জায়গা থেকে প্রশ্নগুলো করার চেষ্টা করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করি। স্যার, আমার প্রথম প্রশ্ন হচ্ছে এরকম যে স্যার, নিবন্ধনের লেখার যে খাতার কাগজ স্যার, ওইটা সম্পর্কে যদি একটু বলতেন স্যার। যদিও আপনি আমাকে বলছিলেন, ওটা আমি পুরোপুরি ক্লিয়ার হইনি স্যার। আচ্ছা, ওকে, ধন্যবাদ। এই প্রশ্নটা আমরা অনেকেই করেছেন। তো এই প্রশ্নটা হলো যে আসলে নিবন্ধন সহ সরকারি যে পরীক্ষাগুলো আছে সে পরীক্ষাগুলোতে বিশেষ ধরনের কাগজ ব্যবহার করা হয়। আগে যে কাগজটা ব্যবহার করা হতো সেটা কর্ণফুলীর কাগজ, আমরা একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম, একদম জেনুইন কর্ণফুলী। এখন একটু হার্ড টাইপ, মানে ফ্রিকশনটা বেশি হয় এবং এটা ওয়াটার সোক করার একটা প্রবণতা থাকে। ফ্রিকশনটা বেশি হওয়ার কারণে কলমটা চলতে চায় না। তো এখন কর্ণফুলী এটাকে পরিবর্তন করে ফেলছে, যেহেতু কাগজে একটা হোল্ডেটে ভাব থাকার কারণে এই কাগজটা দিয়ে অন্য কোনো প্রিন্টিং বা অন্য কোনো কাজ করা যায় না। এই কারণে এই কাগজের হোল্ডেটে ভাবটাকে এরা একটু পরিবর্তন করার চেষ্টা করছে। আর এই কাগজটা মূলত একটু দামি কাগজ বা একটু দাম বেশি। সরকারি প্রতিষ্ঠানগুলো, যেহেতু কর্ণফুলী একটা সরকারি প্রতিষ্ঠান, এদের সাথে এদের একটা চুক্তি থাকে। তো এই কারণে পাবলিক পরীক্ষাগুলো বা চাকরির সরকারি পরীক্ষাগুলো, বোর্ড পরীক্ষাগুলো, এই পরীক্ষাগুলোতে এই কাগজগুলোই সরবরাহ করা হয়ে থাকে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে কাগজটা যদি একটু ফ্রিকশন ক্রিয়েট করে তো লেখার সময় একটু স্লো হয়ে যাওয়া যায়। তো ওইটা থেকে স্যার পরিত্রাণ কিভাবে পাওয়া যায়? ওইটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনাকে যেই কাজটা করতে হবে, সেটা হচ্ছে যে প্রথমত প্র্যাকটিস করতে হবে। কারণ দেখা গেছে তোমাকে কর্ণফুলী পেপার দিল না, তারপরে সরকারি যে কাগজগুলো দেয় সেই কাগজগুলো একটু মোটা হয়, সেই কাগজগুলোও তো ফ্রিকশন হবে। আমরা বাইরে যে কাগজগুলো আমরা কিনে লিখি, ওই কাগজগুলোতে একটা অয়েলি ভাব থাকে। কলম যতটা দ্রুত চলে, এই কাগজগুলোতে কলমটা অতটা দ্রুত চলবে না। তার মানে কি, আগে এটাকে প্র্যাকটিস করে নিতে হবে। আর এই কাগজের সমস্যা আছে, যদি আমরা একটু চাপ দিয়ে লিখি তখন কিন্তু ফ্রিকশনটা বেশি হওয়ার কারণে রিভার্স যে মানে ফোর্সটা আসে, রিভার্স ফোর্সটা বেশি হয়ে যায়, তখন কলমটা আর চলতে চায় না, কিছুক্ষণ পর হাত এমনি ব্যথা হয়ে যায়। তো এইটার সমাধানের উপায় হলো যে আগে প্র্যাকটিস করতে হবে, এবং যেটা করতে হবে যে পেন ব্যবহার করার সময় ভালো মানের পেন, 0.5 মিলিমিটারের যে পেনগুলো আছে, বল পয়েন্ট, সেই পেনগুলো দিয়ে লিখতে হবে। ভুলেও জেল পেন দিয়ে লেখা যাবে না। জেল পেন দিয়ে লিখতে গেলে দেখবেন যে হাত মোটেও চলছে না। তো আশা করি উত্তর আপনারা পেয়েছেন। হ্যাঁ, পরবর্তী যে প্রশ্নটা। স্যার, আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে স্যার, পরীক্ষার হলে ক্যালকুলেটর কি ব্যবহার করা যাবে স্যার? হ্যাঁ, এটা খুব চমৎকার একটা প্রশ্ন যে হ্যাঁ, পরীক্ষার হলে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। আপনারা আপনাদের প্রয়োজন মতো ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন, এবং যেখানে সায়েন্টিফিক ক্যালকুলেটর দরকার আপনারা সেইখানে সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। শুধু এইটুকু খেয়াল রাখবেন, সায়েন্টিফিক ক্যালকুলেটরের যেন পি লেখা না থাকে। অর্থাৎ আমাদের এখানে সবচেয়ে বেশি প্রচলিত মডেল হচ্ছে 991 বা 570, MS বা ES যাই থাকুক, পি হ্যাঁ ES মানে পি যেন না থাকে। পিতে প্রোগ্রামেবল বোঝাবে, তো প্রোগ্রামেবল ক্যালকুলেটর নট অ্যালাউ। আপনি ক্যালকুলেটর ব্যবহার করতে, যারা আমাদের পরীক্ষার্থী আছেন তারা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। পরের প্রশ্নটা। স্যার, আমার পরবর্তী প্রশ্নটা হচ্ছে স্যার, পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন স্যার কিরকম হইতে পারে স্যার? তো এই পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন দেখো মিস্টার আবির, এখানে প্রায় অনেকগুলো সাবজেক্ট, প্রায় 70-80 বা তারও বেশি সাবজেক্ট। এইটা আসলে বলা সম্ভব না। আর কিছু কিছু সাবজেক্ট আছে যে সাবজেক্টগুলো সাধারণত আমরা ধরো মানে টেকনিক্যাল সাবজেক্ট, ধরো এই যে আমি তোমাদেরকে একটা সাবজেক্ট দেখালাম, ওইখানে আছে তোমার সিরামিক ইঞ্জিনিয়ারিং। তো তো দুইটা পোস্ট, অ্যাজ এ রসায়নের স্টুডেন্ট হিসেবে আমরা মানে ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি যখন পড়ছি তখন আমরা সেখানে সিরামিক পড়ছি আমরা, কিন্তু এখন ওইখানে আমরা পড়ছি একটা প্রশ্নের উত্তর দিয়ে স্যার, এইখানে ওইটার উপরে 100 মার্কের প্রশ্ন। তো এটার জন্য আমার পরামর্শ থাকবে যে যারা পরীক্ষার্থী আছেন আপনারা সিলেবাসটা দেখবেন, সিলেবাসটা দেখে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন আছে সেই কোশ্চেনটা
আপনারা কালেক্ট করার চেষ্টা করবেন। তবে যেই সাবজেক্টগুলো একটু অপ্রচলিত বা একটু কমন না, ওই সাবজেক্টগুলোর প্রশ্ন পাওয়া যায় না। অবশ্যই, হ্যাঁ স্যার এনটিআরসি এর জন্য প্রচলিত লিখিত পরীক্ষার জন্য প্রচলিত বাজারে যে বইগুলো আছে ওইটার পিছনে কিছু কোশ্চেনের মডেল দেওয়া আছে স্যার, আমার মনে হয় ওগুলো দেখলে একটু আইডিয়া পাওয়া যেতে পারে। আমি সেটাই বলতে চাচ্ছিলাম। তো এখানে আরেকটা বিষয় বলি আপনাদেরকে, অনেকেই প্রশ্ন করছেন আমাদেরকে যে স্যার আমরা 200 মার্কের পরীক্ষা কি 3 ঘন্টায় হবে? এখানে একটা কনফিউশন হয়ে গিয়েছে। আমি এটা সরাসরি ভিডিওতে হয়তো বা বলা হয় না, যে যেটা সেটা হচ্ছে যে মোট এনটিআরসি পরীক্ষা নেবে 220 মার্কের, মোট 220 মার্কের এনটিআরসি পরীক্ষা নিয়ে তারপরে একটা নিবন্ধন সার্টিফিকেট তোমাকে দেবে। হ্যাঁ, তো এইখানে 100 মার্কের প্রথম যেটা ওইটা হচ্ছে আবশ্যিক সবার জন্য একই প্রশ্নে পরীক্ষা, যেটাকে আমরা প্রিলিমিনারি বলতেছে। আর পরের 100 মার্ক হচ্ছে ঐচ্ছিক, ওই ঐচ্ছিকটা নিয়ে একটা কনফিউশন হয়ে গেছে, যার যার সাবজেক্টটা। আর পরের 20 মার্ক ভাইবা, এটা সবার জন্য এক। তো তার মানে আমাদের পরীক্ষা হবে এখন কোনটা, 100 মার্কের লিখিত পরীক্ষা হবে ঐচ্ছিক বিষয়টাতে। আচ্ছা, তো পরবর্তী প্রশ্নটা স্যার আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে স্যার কাট মার্কস কত হতে পারে স্যার? দেখো, এই প্রশ্নটার উত্তর আমি মানে সবারই জানার আগ্রহ, এবং সবচেয়ে বেশি প্রশ্ন এই প্রশ্নটা করা হয়েছে, স্যার কাটমার্ক কত হবে, কাটমার্ক কত হবে, কাটমার্ক কত হবে। আসলে নিবন্ধন লিখিত পরীক্ষাতে নির্দিষ্ট পাস মার্ক নেই। কত মার্কস পেলে চাকরি হবে সেইটাও নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, কত পেলে আপনি করবেন সেইটাও নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে যেই সাবজেক্টগুলো একটু বেশি কমন, যেমন ধরেন বাংলা, ইংলিশ, এই সাবজেক্টগুলোতে আমরা একটু ধরে নিই মোটামুটি 60-র কাছাকাছি বা 60+ মার্কসটা আমার কাছে সেফ জোন মনে হয়। আর ম্যাথমেটিক্যাল যে সাবজেক্টগুলো আছে আমার কাছে 70+টা আমার কাছে একটু সেফ জোন হিসেবে মনে হয়। আর এই সম্পর্কিত আমাদের একটা ভিডিও আছে, লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন, আপনাদের প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। স্যার আরেকটা মোস্ট কমন প্রশ্ন হচ্ছে স্যার হাতের লেখা যদি খারাপ হয় স্যার সেক্ষেত্রে কি করণীয়? আচ্ছা, তো হাতের লেখা খারাপ, এইখানে মানে আমার অভিজ্ঞতা সেইটা বলে যে মেডিকেল স্টুডেন্ট যারা আছেন তাদের হাতের লেখা একটু খারাপ হয়। তো অনেক সময় আমি নিজে ইচ্ছা করে একটু খারাপ করে লিখি যাতে নিজেকে মেধাবী মনে হয়। আসলে বিষয়টা তা না, আপনি দ্রুত লিখতে গেলে হাতের লেখা একটু খারাপ হবে, হাতের লেখা একটু খারাপ হবে। এবং আমরা যারা খাতা দেখি আমরা এটার সাথে অভ্যস্ত, যে এইটা। তবে হাতের লেখা খারাপ হোক, একটু পরিষ্কার করে লিখবেন, বানান যেন ভুল না হয়, গ্রামাটিক্যাল ভুল যেন না হয়, এদিকে খেয়াল রাখতে হবে। আর তোমাকে টু দ্য পয়েন্ট লিখতে হবে, খারাপ হোক ভালো হোক, ভালো খারাপের জন্য এখানে কোনো মার্কস নেই। তবে অনেক সময় হয় কি, ভালো জিনিস দেখলে আমাদের একটু, মানুষ স্বাভাবিক, ভালো জিনিস দেখলে একটু ভালোই লাগে মানুষের। ধরো এক জায়গায় তোমার যদি গোলাপ ফুল থাকে একটা রুমে, আর একটা রুমে যদি একটা ভ্যাপসা গন্ধ থাকে, স্বাভাবিকভাবেই তোমার গোলাপ ফুলের গ্রানটাই ভালো লাগবে। এটা মানুষ স্বাভাবিক, এটা মানুষের দোষ বলো গুণ বলো, এটা মানুষের এইটা মানুষের স্বভাবগত বৈশিষ্ট্য, এটা নিয়ে। তবে হাতের লেখা খারাপ হলে এটা নিয়ে টেনশন করার কিছু নেই। ভাই আমার হাতের লেখাও খুব খারাপ, একটা সময় আপনাদেরকে দেখাবো। আপনাদের দোয়াতে, আল্লাহর রহমতে আমি বাংলাদেশ ব্যাংকের পরীক্ষা মানে ওই চাকরিও করে এসছে, বিসিএসও করতেছে, ওইটা নিয়ে কোনো সমস্যা নেই। তো পরিষ্কার করে লিখবেন। আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, আপনার হাতের লেখার সৌন্দর্য যারা খাতা দেখবেন তারা দেখবেন না, তারা দেখবেন যে আপনি উত্তরটা লিখতে পারতেছেন কিনা। স্যার পরবর্তী প্রশ্ন হচ্ছে স্যার চিঠির ব্যাখ্যা স্যার কয় পৃষ্ঠা হইলে স্যার? চিঠি বা ব্যাখ্যা কয় পৃষ্ঠা, এটা আমরা একটা ভিডিওতে বলে দিয়েছিলাম যে আপনাকে যখন ব্যক্তিগত পত্র লিখতে বলবে আপনি যে কয় পৃষ্ঠা ইচ্ছা লিখতে পারবেন। তবে অবশ্যই টাইম ম্যানেজমেন্ট, যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেই টাইম ম্যানেজমেন্ট অবশ্যই আপনারা ওটাকে ফলো করার চেষ্টা করবেন। যে কয় পৃষ্ঠা লিখতে পারেন আপনি লিখেন, কোনো সমস্যা নাই। অ্যাপ্লিকেশনের বেলা সাধারণত অ্যাপ্লিকেশনটা এক পৃষ্ঠা লিখতে হয়, যদি আপনি 2 পৃষ্ঠা লিখেন তাতেও কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। আপনি যদি 1 পৃষ্ঠা লিখেন তাহলে ডান পাশের পেজে লিখতে পারবেন, আর যদি বাম পাশের পেজে লিখেন তাতেও কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। আপনি যদি মার্জিন টেনে লিখতে চান তাতেও কোনো প্রবলেম নেই, তবে মার্জিন না টেনে লেখাই ভালো। আর সাধারণত অ্যাপ্লিকেশনগুলো 1 পৃষ্ঠায় লেখা হয়। তবে যদি সংবাদপত্রের জন্য প্রকাশিত হয় তাহলে সেটা তো 1 পেজে হবে না, হবে। আবার যদি রিজিউম মানে চাকরির কথা যদি বলে, সেটা তো 1 পেজে হবে না। তো আমরা 2-3 পৃষ্ঠায় লিখতেই পারি, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। আমরা সাধারণ কথাটা বলতেছি। আর ব্যাখ্যা যেটা, সেটা হচ্ছে যে এটা বাংলায় হয় বা অন্যান্য প্রশ্নগুলোতে হয়, বিশেষ করে বাংলা যে প্রশ্নটা ব্যাখ্যা দিতে পারে। তো ব্যাখ্যা আপনি যে কয় পৃষ্ঠা, আপনার ওই যে সময় আমরা বলছিলাম খুব সম্ভবত 10 মার্কের জন্য 17 মিনিট সময় বলছিলাম, তো 10 মার্কের জন্য 17 মিনিট সময়, ওইটা ধরে ওই রেশিওতে যতক্ষণ লেখা যায়। কারণ আমি এখানে একটা কথা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে যে দেখো, তুমি যদি 70-এর অ্যান্সার খুব ভালো করে করলা, প্রয়োজনে তুমি 100 মার্কের অ্যান্সার করে 70 পাওয়া নাকি জাস্ট 70-এর অ্যান্সার করে 70 পাওয়া? না, তুমি 70-এর অ্যান্সার করে 70 পাওয়াটা এটা সো ইম্পসিবল। তুমি মানে কোয়াইট ইম্পসিবল বলতে বিশাল বড় একটা বিষয়।
ম্যাথ ছাড়া মনে হয় না। ম্যাথ ছাড়া এটা পসিবল না। তো তোমার কিন্তু তুমি 100 মার্কের আনসার করো, তুমি কিন্তু 65, আমার মনে হয় যে কোনোভাবেই তুমি যদি লিখো মোটামুটি 65 তুমি পাবে। কিন্তু তুমি 70-র অ্যান্সার একদম বই দেখে লিখো, তুমি যে 65 পাবা বা 60 পাবা এটা তুমি নিশ্চয়তা দিতে পারবে না। তো সুতরাং বারবার আমি যেটা বলি যে সেটা হচ্ছে যে তোমাদের লিখতে হবে, লিখতে হবে, লিখতে হবেই। স্যার পরবর্তী প্রশ্নটা হচ্ছে স্যার মাস্টার্স না থাকলে কোনো প্রবলেম হবে কিনা স্যার? না, মাস্টার্স না থাকলে কোনো প্রবলেম হবে না। এইখানে যাদের অনার্স করা আছে স্ব সাবজেক্টে তারা এটা দিয়ে আবেদন করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এইটা যে নিয়োগ যে বিজ্ঞপ্তি থাকে সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে বা ইন্টারসিএ যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করে তখন প্রত্যেকটা সাবজেক্ট এটা সাবজেক্ট টু সাবজেক্ট ভ্যারি করে, সাবজেক্ট টু সাবজেক্ট ভ্যারি করে। তবে স্কুলের যে সাবজেক্টগুলো আছে সেগুলো ডিগ্রি দিয়ে করা যাবে, আর অথবা 400 মার্ক থাকলে ওইটা দিয়ে করা যাবে। হ্যাঁ, আর কলেজে যেই সাবজেক্ট ওই সাবজেক্টে মাস্টার্স অনার্স থাকতে হবে, মাস্টার্সটা ম্যান্ডেটরি না। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা। স্যার আপনি একটা ভিডিওতে গোপন টিপসের কথা বলছিলেন। আচ্ছা, তো এই যে গোপন টিপস মানে বাঙালি আসলে এই যে গোপন টিপস, গোপন কথা, গোপন বিষয়, গোপন এগুলো নিয়ে বাঙালির যত মাতামাতি। তো আমরা কিন্তু দেখেন আমরা ভিডিওতে কিন্তু অনেক কিছুই বলে দিয়েছে। হ্যাঁ, আপনারাও এটা দেখছেন, অনেকেই মন্তব্য করছেন বা জানতে চেয়েছেন। তো আমরা তাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আসলে গোপন টিপসটা যদি আমার কাছে যদি এখন বলেন যে গোপন টিপস কি, ভাই গোপন টিপস হচ্ছে একটাই, দরজা জানালা বন্ধ করে গোপনে পড়তে থাকুন। তারপরে কিছু কিছু টিপস আছে, কিছু কিছু ট্রিক্স আছে যারা আমাকে নক করেছেন আমি তাদেরকে বলেছি, কারণ বিষয়টা অনেকের দৃষ্টিতেই বিতর্কিত। তো খুব আপনারা মানে আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে দেখেন আপনারা কিন্তু জাতি গড়ার কারিগর, যে কেউ ভুল করেই ফেলতে পারে, সেটা আমার বেলায় হয়েছে, আমরা ভুল করেই ফেলতে পারি। কিন্তু যেভাবে আমরা শার্প রিয়াকশনটা দেখাই, আমার মনে হয় যে যারা ভবিষ্যৎ শিক্ষক যারা তারা এই ধরনের শার্প রিয়াকশন দেখালে এটা আমরা তো তাহলে কিভাবে শিক্ষকতা করব আমরা? তো তো কি শিখবে আমাদের? তো আমরা শিক্ষকরা রেসপন্স মানে এত শার্প রিয়াকশন করে ফেলতে পারি না। তো যাই হোক, যারা নক করেছেন আমি তাদেরকে বলে দিয়েছি। আর পরে যদি আরও যদি আপনাদের জানার থাকে কারো, সেটা অবশ্যই নক করবেন, আমরা জানানোর চেষ্টা করব। স্যার পরীক্ষার প্রশ্নের ধারাবাহিকতা আর স্যার হচ্ছে সিলেবাস সম্পর্কে স্যার কিছু বলুন। আচ্ছা, ওই যে আমরা এই প্রশ্নের উত্তর আগেই বলছিলাম যে সাবজেক্ট টু সাবজেক্ট সিলেবাস ভ্যারি করতেছে। আর প্রশ্নের ধারাবাহিকতা বলতে কি, আমার ওই ভিডিওটাতে হয়তোবা আমরা একটু শর্ট করতে চেয়েছিলাম, তো যেই কারণে আমি পুরো ডিটেলস বা পুরো ভেঙে বলতে পারিনি। সেটা হচ্ছে যে প্রশ্নের ধারাবাহিকতাটা কি, ধারাবাহিকতাটা হচ্ছে তুমি 10 নম্বর ভালো পারো, ওকে তুমি 10 নম্বর লিখো, কোনো সমস্যা নেই। 10 নম্বরের পরে তোমার ভালো লাগছে যে তোমার মনে হয়েছে যে তুমি এখন 5 নম্বর পারো, তুমি লেখো 1 নম্বর। কিন্তু আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো যে তুমি 10 নম্বরের ক খ লিখছো শুরুতে, এরপরে তুমি আবার লিখছো 7 নম্বরের গ গ, এরপরে গিয়ে তুমি লিখছো 3 নম্বরের গ, এরপরে গিয়ে তুমি লিখছো 10 নম্বরের গ গ। এই যে এই ব্রেকটা করা যাবে না। আমার কথাটা কি বোঝা গেছে? এই ব্রেকটা করা যাবে না। তোমার যেইটা ভাল লাগে নিয়ম অনুযায়ী, তোমার যেইটা মানে প্রশ্নে হাতে পাওয়ার পর তুমি যেইটা ভালো লাগে তুমি সেইটা দিয়ে শুরু করো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। প্রথমে তুমি 10 নম্বর লিখো, তারপরে তুমি 1 নম্বর লিখো, তারপরে তুমি আবার 17 নম্বর লিখো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তবে যে ক খ গ গ যে গ্রুপগুলো থাকে মানে প্রশ্নের ভগ্নাংশগুলো যেগুলো থাকে, এগুলোকে একটা প্রশ্নের সাথে আরেকটা প্রশ্ন নিলে সমস্যা। কারণ যিনি টিচার খাতা দেখবেন বা খাতা কাটবেন তিনিও একজন মানুষ, ভুল করেই ফেলতে পারেন। আর এই যে পরীক্ষাটা আপনাদের সবসময় মাথায় রাখতে হবে, এই পরীক্ষাটা একটা একাডেমিক এক্সাম নয়, এটা হচ্ছে একটা কম্পিটিটিভ এক্সাম। একাডেমিক এক্সামে রিকাউন্ট করার সুযোগ থাকে বা অনেক কিছু সুযোগ থাকে, কিন্তু এখানে সুযোগ থাকে না, সুযোগটা নেই। পরবর্তী প্রশ্নটা তোমার। চিত্র আঁকার সময় পেন্সিলের ব্যবহার করা যাবে কিনা স্যার? এটা আমাদের একটা কমন নোশন বা কমন ধারণা, এটা আমাদের খুব ছোটোবেলা থেকেই আমরা এই প্র্যাকটিসের মধ্যেই চলে আসি, সেটা হচ্ছে যে আমরা যে কোনো চিত্রই সাধারণত পেন্সিল দিয়ে আঁকার কথা বলি বা আঁকার চেষ্টা করি। ওকে, তুমি যদি কলম দিয়ে আঁকো কোনো সমস্যা নেই, তুমি যদি কালার পেন দিয়ে আঁকো কোনো সমস্যা নেই। তবে নাম্বার কি কমবে বাড়বে? লাল শেড দিয়ে লাল ইউজ করা না করে। এখন ধরো তুমিই বলো যে তোমাকে যদি আমি একটা 5 দিন আগের গোলাপ ফুল দেই আর একটা যদি তাজা গোলাপ ফুল দেই, তুমি কোনটা নেবে বলো? তাজাটা অবশ্যই তাজা না স্যার। স্বাভাবিক, খাতা দেখতে গেলে আমরা মানুষ, আমরা প্রভাবিত হবই। আমরা যখন ক্যাডেট কলেজের খাতাগুলো দেখি তখন আমাদের মানে
কোনো কোনো স্টুডেন্ট হয়তো বা দেখা যায় যে ওরা তো সবগুলোই 100 পেতে পেতে যায়, মানে 100% মার্কস পেতে পেতে যায়, 50 বা যে মার্কসটা থাকে। তো দেখা যায় যে কোথাও গিয়ে কোনো একটা ছেলে খারাপ করে ফেলছে, হয়তো তাকে আমরা ওইখানে 10 দিতে পারতেছি না, তারপর আমরা 10 দিয়ে দিই, কারণ এত সুন্দর খাতা, এত সুন্দর প্রেজেন্টেশন, ইচ্ছা করে না মার্কস একটু কমিয়ে দেয়। এটা এটা মানুষ হবেই, মানুষের এই প্রবণতা থাকবেই। আচ্ছা, পরবর্তী প্রশ্নটাতে আসি। আরেকটা প্রশ্ন হচ্ছে স্যার, একটা নমুনা প্রশ্ন যদি দেখাতেন। আচ্ছা, এইটা অনেকেই বলছেন, আর তুমিও বললা শেষ পর্যন্ত। হ্যাঁ, আমি চেষ্টা করবো একটা নমুনা প্রশ্নের উত্তর দেখিয়ে দেওয়ার জন্য। আসলে মানে এটা তো তুমি তো জানোই ব্যস্ততা কি, সারাদিন এই ব্যস্ততার মধ্যে আসলে চাইলেও সবসময় সব কিছু করে উঠতে পারি না, তবে আমি চেষ্টা করব দেখানোর এবং ইনশাল্লাহ দেখাবো। আচ্ছা, পরের প্রশ্নটাতে যাও। পরের প্রশ্নটাতে যাও। স্যার কত মার্কসের জন্য কত পৃষ্ঠা লিখতে হবে স্যার? কত মার্কসের জন্য কত পৃষ্ঠা লিখতে হবে, আসলে যে এটা পৃষ্ঠা গুলো তো আর মার্কস দেওয়া হবে না যে তুমি পৃষ্ঠা গুনে গুনে লিখবা। তবে কিছু কিছু সাবজেক্ট আছে, সেই সাবজেক্টগুলোতে পৃষ্ঠাটা একটু যদি বেশি ভরা থাকে সেখানে একটু মার্কসটা বেশি পাওয়া যায়, যেমন আর্টসের সাবজেক্টগুলোতে। আর তুমি ধরো পিওর সায়েন্স যেটা তোমাকে ফিজিক্সের জন্য বললো, তো হ্যাঁ হ্যাঁ, ফিজিক্সের জন্য তোমাকে বললো প্রমাণ করো G=GM/R², এখন তুমি কত পৃষ্ঠা লিখবা? তুমি যদি টু দা পয়েন্ট তুমি যদি না লিখো, তুমি যদি 50,000 পৃষ্ঠাও যদি লেখো, মার্কসে দেওয়ার সুযোগ আছে? সুযোগ নেই তোমার। আর তোমার কাছে চাইলেও ফর এক্সাম্পল আকবরের ধর্মনীতি, এখন এই ধর্মনীতি 5 মার্ক, তুমি সর্বোচ্চ লিখতে পারো ধরো 1 পৃষ্ঠা বা 1.5 পৃষ্ঠা, কারণ এটার জন্য তুমি যদি 17 পৃষ্ঠা লিখো, সো তোমার টাইম থাকবে না। সুতরাং এই যে আমরা বারবার যেটা বলতেছি, টাইম ম্যানেজমেন্ট, আপনি 17 মিনিটে আপনি 10 মার্কের জন্য কত পৃষ্ঠা লিখতে পারেন আপনি বাসায় লিখুন, লিখে আপনি অভ্যস্ত হন যে আমার এই কয় পৃষ্ঠা আমি লিখতে পারবো। পরের প্রশ্ন। স্যার ভূমিকা উপসংহার আলাদা আলাদা করে লিখতে হবে কিনা? এইখানে আমি যারা আছেন, সম্মানিত অডিয়েন্স যারা আছেন এবং তোমাদেরকে আমি এটা স্বাধীনতা দিয়ে দিলাম, ইচ্ছে করলে লিখতে পারো, ইচ্ছে করলে নাও লিখতে পারো। আমার ব্যক্তিগত মত হলো না লিখলেও ভালো, আমার ব্যক্তিগত মত, কিন্তু তুমি লিখতে পারো, কোনো সমস্যা নেই। এবং লেখার সময় অবশ্যই তুমি একটু কালার পেন দিয়ে, যেটা আমরা নীল কালির শেড বারবার বলতেছি, নীল কালির শেড দিয়ে তুমি লিখলে একটু ভালো, মানে চোখে পড়বে। আরেকটা প্রশ্ন আছে স্যার, প্রশ্নটা হচ্ছে মার্জিনের কথা যেহেতু বললেন স্যার, মার্জিন কিভাবে টানবো, বা পেন্সিল দিব না কালার পেন দিব স্যার? এইখানে তুমি স্বাধীন, তুমি মার্জিন দিতেও পারো, নাও দিতে পারো, এটা তোমার বিষয়। আমি একটু দেখিয়ে দিই। এইখানে ধরো আমাদের এইখানে আমরা যে মার্জিনটুকু যে টানি, এই যে আমরা এইখানে যে মার্জিনটুকু যখন আমরা টানবো, তুমি ইচ্ছে করলে পেন্সিল দিয়ে দিতে পারো, ইচ্ছে করলে তুমি কালো রঙের কলম দিয়ে দিতে পারো, ইচ্ছে করলে তুমি কালার, আচ্ছা শেষ করে নিই, কালার পেন দিয়ে তুমি দিতে পারো, ইচ্ছা করলে তুমি মার্জিন নাই দিতে পারো, এটা কোনো বিষয় না। তবে আমার ব্যক্তিগত মত হলো আপনারা সময়টা সেভ করার জন্য বা সময়টা বাঁচানোর জন্য বা খাতার সৌন্দর্যটা ঠিক রাখার জন্য আপনারা মার্জিন না টেনে ভাঁজ করে নিতে পারেন, তবে উপরের টপ শিটটাকে আপনারা আবার ভাঁজ করে ফেলবেন না, তাতে মেশিনে একটু রিড করতে সমস্যা হবে। স্যার ওই যে এক ধরনের স্কেল আছে না, এরকম বক্স স্কেল, ওই যে বললাম তুমি স্বাধীন, তুমি যা ইচ্ছা করো, তোমার খাতা তুমি যা ইচ্ছা করো, কোনো পাস নাই ফেল নাই। এই যে আমি উদ্দেশ্যটা বলবো যে আসলে এইখানে ধরেন আপনি লিখতে পারলে না, ভালো হওয়ার মধ্যে কি হবে, হলো না আমার এনটিআরসি, তাতে কি, জীবন তো আর থেমে থাকবে না। তুমি যা ইচ্ছা লিখতে পারো, যেভাবে ইচ্ছা তুমি লিখতে পারো, কোনো সমস্যা নেই। শুধু একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে লাল রঙের শেডটাকে লেখা যাবে না, অবাঞ্ছিত কোনো কিছু লেখা যাবে না, পরীক্ষককে উদ্দেশ্য করে পাশ করিয়ে দেন, মানে আমার বিয়ে হবে না, সংসার ভেঙে যাবে। আমরা তো মাঝে মধ্যে এই ধরনের খাতাগুলো পাই, বাবা যেহেতু কলেজ শিক্ষক ছিলেন, আমরাও ছোটোবেলা থেকে এগুলোর সাথে একটু পরিচিত, 20 টাকার নোট পেয়েছে, কখনো বিয়ে ভেঙে যাবে স্যার, আমার কাছে কিছু নেই, 20 টাকা দিলাম আমি আপনার মেয়ের মতো ইত্যাদি, এগুলো করবেন না, বলে এক্সপেল করে দেবে একদম। আপনার নাম্বারটা তো তাদের কাছে আছে, এক্সপেল করে দেবে। কারণ একাডেমিকের বেলায় আমরা অনেক সময় একটু সিম্প্যাথি দেখাই বা চিন্তা করি যে যা হয়েছে, কিন্তু এটা চাকরির পরীক্ষা, এখানে সিম্প্যাথির কোনো সুযোগ নেই। স্যার প্রশ্নের উত্তর বাংলায় লিখবো না ইংলিশে লিখবো? এটা তুমি স্বাধীন, তুমি যেভাবে লিখতে পারো। এইখানে বিষয়টা হচ্ছে কি, ধরো তুমি পড়ছো বাংলা মিডিয়ামে, সাধারণত বাংলাদেশের ন্যাশনাল ইউনিভার্সিটিতে বেশি ম্যাক্সিমাম স্টুডেন্টই বাংলা মিডিয়ামে পড়ে। তো বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা তারা তো হুট করে গিয়ে কি ইংলিশ উত্তর দিতে পারবে? আবার ধরো যে পাবলিক ইউনিভার্সিটির তারা সাধারণত ইংলিশ মিডিয়ামে পড়ে, তারা হুট করে কি ইংলিশ মিডিয়ামে বাংলা উত্তর দিতে পারবে না। তুমি তোমার মতো লিখতে থাকো, তোমার যে মাধ্যম তুমি সেই মাধ্যমে তুমি লিখতে পারো। আর আমরা এটা ভিডিওতে ক্লিয়ার করে দিয়েছিলাম যে বিসিএস পরীক্ষাতে এটা আগ থেকে আলাদা করে নেওয়া হয়, এনটিআরসি-তে এখন পর্যন্ত ওরকমটা দেখি নেই। অর্থাৎ আপনি বাংলা ইংলিশ আপনার যেটা ভালো লাগে সেটাই আপনি লিখুন। কেউ আবার বলে থাকেন যে ইংলিশ মিডিয়ামে লিখলে মার্কস পাওয়া যায় না,
আমি এর সাথে অনেকটা একমত, আবার অনেকটা দ্বিমত। আপনি ইংলিশ মিডিয়ামে যেটা পড়ে আসছেন, আপনাকে যদি হুট করে বাংলা লিখতে বলে, আপনি তো লিখতেই পারবেন না, তখন তো মার্কসই পাবেন না। ইংলিশ মিডিয়ামে লিখলে না হয় কিছুটা কম মার্কস পাবেন, কিন্তু বাংলা মিডিয়ামে লিখতে গেলে তো লিখতেই পারবেন। তো সুতরাং এখানে আপনি স্বাধীন, আপনার যে যে উদ্ধৃতিগুলো আছে বা আপনার প্রাসঙ্গিক উদাহরণ যেই ভাষায় আসুক, হিব্রু ভাষা থেকে শুরু করে ল্যাটিন ভাষা, সংস্কৃত ভাষা, আপনি লিখতে পারবেন। যেমন ধরো বাংলা যারা আছে তারা যদি এর উদাহরণটা দিতে যান, তোমার ধরো চর্যাপদের, এটা তো প্রাকৃত ভাষা, তো তারা কী করবে? ওভাবে লিখবেন তারা। হ্যাঁ, হ্যাঁ। পরের প্রশ্ন। স্যার সার্টিফিকেট লেমিনেশন করা থাকলে কোনো প্রবলেম হবে কিনা? আচ্ছা, এইটা নিয়ে আমাদের সবার মনে একটা ভীতি কাজ করে, যদিও এটা লিখিতের সাথে প্রাসঙ্গিক না, কিন্তু এই প্রশ্নটা অনেকেই করছেন বিদায় মানে তুমিও করে ফেললা। তো এইটার বিষয়টা হচ্ছে যে সার্টিফিকেট লেমিনেশন করা থাকলে কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হওয়ার কথাও না, বা সার্টিফিকেট লেমিনেশনের জন্য আপনার চাকরি হওয়া বাদ গিয়েছে এই ধরনের রেকর্ডে নেই। তবে হ্যাঁ, একটু ঝামেলা করতে পারেন কর্তৃপক্ষ, কখনো কখনো এটা করে ফেলেন। তবে আমরা বিসিএসে দেখেছি বা ব্যাংকের বা এই ধরনের জবগুলোতে দেখেছি, এখানে কোনো প্রবলেম হয়নি, কারণ আপনার সার্টিফিকেটটা তারা ভেরিফাই করে নেবেন। আপনার তো কয়েকবারই পুলিশ ভেরিফিকেশন হবে, তারা আপনাকে ভেরিফাই করে নেবেন। তবে হ্যাঁ, যদি আপনি লেমিনেশন খুলতে চান, অনভিজ্ঞ বা স্থানীয় কাউকে দিয়ে খোলাবেন না। এই ঢাকার নিউ মার্কেটে বেশ কয়েকটি ভালো দোকান আছে, ওরা এই বিষয়ে খুব এক্সপার্ট, কারণ তুলতে গিয়ে সার্টিফিকেটটাকে ছিঁড়ে ফেলতে পারে। যদি আপনার একান্তই প্রয়োজন হয়, আপনি ওই সমস্ত দোকানগুলোতে খোঁজ নিয়ে ওইখান থেকে লেমিনেশনটাকে খোলাবেন। স্যার অনার্সে যেভাবে লিখছি, স্যার এখানে কি ওইভাবে লিখলে কোনো প্রবলেম হবে কিনা? আচ্ছা, অনার্সে যেভাবে লিখছো সেভাবে লিখলে হবে কিনা, তাহলে তো তুমি অনার্সে যেটা লিখছো সেটা দিয়ে তোমাকে চাকরি দিয়ে দিতে পারতো। অনার্স একাডেমিক আর এটা হচ্ছে কম্পিটিটিভ, শুধু এই জিনিসটুকু মাথায় রাখতে হবে। কম্পিটিটিভ মানে কি? অনার্সে মানে হচ্ছে তুমি পাস করো, কম্পিটিটিভ মানে কি? সামনে থাকো। তো তোমাকে সামনে যদি থাকতে হয়, অবশ্যই তো তোমাকে আলাদা করে লিখতে হবে, তাই না? তুমি যদি আলাদা করে না লিখো, অনার্সের মতো যদি সে গদবাদায় লিখে যাও, তো তুমি হয়তো ফার্স্ট ক্লাস পেয়ে গেলো, তোমার 60 বা 70 দরকার, তুমি সেটা পেয়ে গেলো, কিন্তু তুমি তো চাকরিটা হলো না, তুমি তো প্রথম দিকে নেই, আর তোমাকে এখানে পাশ ফেল তো নাই। প্রশ্ন হচ্ছে স্যার, প্রশ্নের উত্তর না পারলে স্যার কি করণীয়? এখন প্রশ্নের উত্তর না পারলে কি করবা? আল্লাহকে ডাকবা, এছাড়া তো আর কিছু করার নেই। কারণ প্রশ্নের উত্তর তুমি যদি না পারো, তাহলে তো তুমি তাহলে লিখতে পারবে না। দিস ইজ দ্য পয়েন্ট। আচ্ছা, তবু তারপরে এইখানে কিছু টেকনিক আছে বা কিছু বিষয় আছে, সিক্রেট টিপস, আমি যেটার কথা বলছিলাম, যে একদমই যে পারবো না তা না। অনার্স মাস্টার্স তো পড়া আছে আমাদের, আমরা একটা ওটার কাছাকাছি আমরা যেতে পারবো। তো ওই বিষয়টা আপনাদের যাদের জানার দরকার, তারা একটু আমাকে দয়া করে হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদের। পরবর্তী প্রশ্ন দেখা যায়। স্যার রেফারেন্স কি ইংরেজিতে লিখবো? রেফারেন্স, এটা আমি প্রশ্নের উত্তরটা মানে দিয়ে দিয়েছি একটু আগে। রেফারেন্স যেই ভাষাটা থেকে আসে, মূল টেক্সট বইয়ের বা মূল বইয়ের রেফারেন্স বুক থেকে, তুমি ইচ্ছে করলে সেই ভাষায় লিখতে পারো। আর যদি মনে করো সেটা মনে নেই, তুমি তোমার ভাষায় লিখতে পারো। তবে হ্যাঁ, যেটা হয় যে সাধারণত ইংরেজি ভাষা যেইটা, ইংরেজি ভাষাটাকে তো তুমি বাংলিশ করে লিখতে পারবে না। তো হয় তোমাকে ওই রেফারেন্সটা যখন তুমি ইংলিশে লিখবে, ওইটা তোমাকে ইংলিশ যদি হয় ইংলিশে লিখবে, আর বাংলায় যদি তুমি বলো তাহলে বাংলায় লিখবে। ঠিক আছে? যে আমরা ফেসবুকে যেরকম মেসেজ লিখি, ওভাবে লেখা যাবে না। স্যার থিওরি বাংলা, ম্যাথ ইংলিশে করলে কোনো প্রবলেম আছে? না, কোনো প্রবলেম নাই। আমাদের প্র্যাকটিস এইটা, আমরা সাধারণত এটাই করে থাকি। আমরা থিওরি সাধারণত বাংলায় লিখে থাকি, আর ম্যাথ সাধারণত ইংলিশে করে থাকি, এটাতে কোনো প্রবলেম নেই। স্যার এক্সাম সেন্টার কোথায় হবে স্যার? কী রকম, কীভাবে কি খুঁজে বের করবো? আচ্ছা, এক্সাম সেন্টার তোমাদের প্রিলির যেরকম পরীক্ষার আগে তোমাদের আসন বিন্যাস এবং রোল নম্বরের উপর ভিত্তি করে সেইটা এনটিএসসি লিখিত পরীক্ষার আগেও তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এটা বিভাগীয় 7টা বিভাগীয় শহরে পরীক্ষাটা হবে। আগে যেভাবে পরীক্ষা দিয়েছিল সেভাবে হবে, তবে আগে পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি ছিল, এখন পরীক্ষার্থীর সংখ্যা কম। হ্যাঁ, 4 লাখ 4.5 লাখ, প্রায় 13 লাখ থেকে 8 লাখ পরীক্ষা দিয়েছে। স্যার আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে স্যার, খাতা দেখবেন কারা? আচ্ছা, এইটাও একটা $1 মিলিয়ন প্রশ্ন, খাতা দেখবেন কারা? তো খাতা আসলে মানে মানে বিসিএস শিক্ষা ক্যাডারে যারা আছেন, তারা খাতাগুলো দেখেন। এর সাথে যে বড় বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে নামকরা, বিখ্যাত যে প্রতিষ্ঠানগুলো, সেই বিখ্যাত প্রতিষ্ঠানগুলোর নামকরা সম্মানিত শিক্ষকরা দেখেন। আর সাধারণত খাতাগুলো যেহেতু এনটিআরসি এর খাতা, এই খাতাগুলো সাধারণত ঢাকা কেন্দ্রিক বা ঢাকার আশেপাশে যে সম্মানিত শিক্ষকরা আছেন তাদেরকে দিয়ে দেখানো হয়। এখন আলটিমেটলি আরেকটা প্রশ্ন তুমি হয়তো এরপরই করবে, আমি আগেই উত্তর দিয়ে দিই যে স্যার আপনি খাতা দেখেন কিনা, মানে আমি খাতা দেখছি কিনা এনটিআরসি এর। না ভাই, আমার যে কর্মক্ষেত্র সেটা ঢাকায় না,
আমার কর্মক্ষেত্রটা হলো সেটা বরিশাল। তো যার কারণে আমরা ঢাকা কেন্দ্রিক যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষার খাতাগুলো আমাদের কাছে আসে না। তবে হ্যাঁ, স্থানীয়ভাবে যে নিয়োগগুলো হয় জেলা অফিসের বা জেলা প্রশাসকের কার্যালয়ে বা বিভাগীয় কমিশনার কার্যালয়ে বা ফুড বা তৃতীয় বা চতুর্থ শ্রেণীর, আবার কখনো কখনো দেখা যায় যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ওগুলোর খাতা আমরা দেখি। এনটিএসসি এর খাতা এখন পর্যন্ত আমার কাছে আসেনি, তবে আমার সম্মানিত শিক্ষক যারা আছেন এদের অনেকের কাছেই খাতা আসছে। স্যার পরীক্ষার খাতায় কোনো নাম্বার বা পিটিও বা অপর পৃষ্ঠার দ্রষ্টব্য এগুলো লেখা যাবে কিনা স্যার? খাতার পেজ নাম্বার অনেকেই দিয়ে নেয়। আমি কোনো খারাপ কোনো কিছু দেখি না, তুমি ইচ্ছে করলে দিয়ে নিতে পারো। তবে মূল খাতার পেজ নাম্বার দাও বা না দাও, তুমি অতিরিক্ত উত্তরপত্রের ওইখানে তোমাকে সিরিয়াল নাম্বারটা দিতেই হবে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে পিটিও, যেটা আমি একটু দেখাই এখানে, যে সাধারণত এটা খাতার পেজে পৃষ্ঠার এখানে পিটিও লিখেন বা এইখানে অপর পৃষ্ঠায় দ্রষ্টব্য। তো এটা একজন এক্সামিনার যিনি খাতা দেখবেন বা আমরা যখন খাতা দেখি, আমাদের কাজই হচ্ছে এই খাতার শেষ পর্যন্ত যাওয়া। তো এটা আপনি লিখলেও যাব, না লিখলেও যাব। তো আমার কাছে এটা মনে হয় যে না লেখাটাই বেটার। বা আমি এক কথায়, ভিডিও একটু বড় হয়ে যাবে, পুরো ডিটেলস বলতে গেলে আমি এক কথায় বলবো যে লিখবেন না বা লিখবা না। পরের প্রশ্নটাতে যাও। স্যার পরবর্তী প্রশ্ন হচ্ছে স্যার সব প্রশ্নের উত্তর কিভাবে দেবো স্যার? সব প্রশ্নের উত্তর দিতে হলে সবচেয়ে সহজ পথ হচ্ছে, তুমি বিজি প্রেসে যেখানে প্রশ্ন ছাপায় সেখান থেকে একটা প্রশ্ন নিয়ে আসো, সে প্রশ্ন নিয়ে এসে ওই প্রশ্ন দেখে দেখে পড়ো রাত্রে। হ্যাঁ, অথবা আরও ভালো কাজ করতে পারো, প্রশ্নগুলো আমরা যেটাকে কাট পিস বলি বা কপি পেস্ট বলি সেরকম নিয়ে যেতে পারো। এছাড়া তো বিকল্প কোনো উপায় নেই আমার জানা নেই। না, কিছু প্রশ্ন উত্তর তোমার যেহেতু কমন আনকমনের একটা বিষয় আছে, তোমার টেন্ডেন্সি বা তোমার প্রবণতাই থাকবে কমন পড়ুক বা না পড়ুক। এই যে আমি যে সিক্রেটের কথাটা বলতেছিলাম, কমন পড়ুক বা না পড়ুক আমাকে লিখতে হবে। যিনি পড়ালেখার মধ্যে আছেন তার জন্য হয়তো বা আনকমন থাকতে পারে 2 মার্কস 5 মার্কস, তার জন্য তার 100 মার্কস পুরোটুকু আনকমন থাকবেন। বুঝতে পারছি আমি? তো তো প্রশ্ন তো শেষ, আরও প্রশ্ন আসবে। তো আমরা চেষ্টা করব সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো আপনারা যারা দেখবেন বা যারা দেখতেছেন, আপনাদের যদি আরও প্রশ্ন থাকে নির্দ্বিধায় আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে আজকে আমরা শেষ করব, তবে শেষ করার আগে গুরুত্বপূর্ণ একটি মেসেজ। যেহেতু 12 এবং 13 তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে, পড়ালেখা ছাড়া কোনোভাবেই সম্ভব না। আপনি যতই ট্রিক্সের কথা বলুন, যত কিছুর কথা বলুন, পরীক্ষার হলে আপনার খাতা আপনাকেই লিখতে হবে। সুতরাং ওভাবে প্রিপারেশন নিন। এই যে সামনে একটা ঈদ আসতেছে, জীবন থেকে 2-1টা ঈদকে বাদ দিয়ে দিন, কারণ কিছু পেতে হলে কিছু হারাতে হবে। আপনি আপনাকে প্রশ্ন করবেন যে আমি কি হারালাম যে যার জন্য আমাকে, বা কি ত্যাগ করলাম যার জন্য আমাকে চাকরি পেতে হবে। তো মিস্টার আবির, এরকম এই যে আমরা বিভিন্ন পেপার পত্রিকায় যেটা দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা বা বুয়েটের বা মেডিকেলের যারা আছেন, ওনারা এই রোজার ঈদেও বাড়িতে আসেন পড়াশোনার ডেডিকেশন সামহাও, যিনি ডেডিকেশন দেখাবেন তিনি জীবনে সাকসেস হতে পারবেন। তো যাই হোক, আমাদের আজকের ভিডিওটি একটু বড় হয়ে গেল। তো সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন। আর কোনো কিছু জানার থাকলে নির্দ্বিধায় আমাদেরকে জানানোর চেষ্টা করবেন, আমরা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি সবাই ভালো থাকবেন।